Hello, students. How are you? I think you are fine by the grace of Almighty. I am also fine by the grace of Almighty Allah. Welcome to my class and welcome to my North Star English Academy. So today I am going to explain the solution of admission test question by National University Authority. And you know me very well that I am Muhammad Sultan Mia, lecturer English, Government Edward College, Pabna. So let's have a look how the questions I can explain. So the first question is Eureka. Eureka means what? আসলে এই ইউরেকা এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, কেননা একজন অ্যানশিয়েন্ট গ্রিক স্কলার ছিল, একজন অ্যানশিয়েন্ট গ্রিক স্কলার যার নাম ছিল আর্কিমিডিস। হি অ্যাকচুয়ালি প্রোক্লেইমড ইউরেকা। তিনি ইউরেকা শব্দটি ব্যবহার করেছিলেন। কেন? কারণ একটা ঘটনা ছিল, রাজা তার আসল স্বর্ণ কিভাবে খুঁজে বের করতে হবে তার একটা কাজ বা দায়িত্ব তার উপর দিয়েছিলেন, যে মানে স্বর্ণের যে মুকুটটা ছিল সেটা কি খাঁটি নাকি ভেজাল। তো তিনি এইভাবেই এই বস্তুর আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ের সূত্রটা তৈরি করেন। এই আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ের সূত্রের মাধ্যমেই কিন্তু আসলে স্বর্ণ খাঁটি না ভেজাল তিনি নির্ণয় করতে পেরেছিলেন। এই যখন পেরেছিলেন তখন তিনি গোসলরত অবস্থায় ছিলেন এবং এই ইউরেকা শব্দটি উচ্চারণ করেছিলেন। আর ইউরেকা মানে হচ্ছে আমি এটা পেয়েছি। তাহলে আনসার শুড বি আই হ্যাভ ফাউন্ড ইট, এইটা হবে আনসার। তাহলে এই যে তিনি গোসলরত অবস্থায় আই হ্যাভ ফাউন্ড ইট তিনি বললেন, বলে যে দৌড় দিলেন, এক দৌড়ে তিনি আসলে চলে গেলেন রাজ দরবারে। কিন্তু তখন দুর্ভাগ্যের বিষয় তার পরনে যে কাপড় চোপড় ছিল না, তিনি এটি বুঝতেই পারেন নাই। সো ইউরেকা, ইটস এ গ্রেট ওয়ার্ড অ্যান্ড ইট মিনস আই হ্যাভ ফাউন্ড ইট অ্যান্ড ইট ওয়াজ প্রোক্লেইমড বাই Archimedes. And the second question is find the correct spell word. So সঠিক বানান কোনটা? তো এখানে কিন্তু খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি সঠিক বানান হচ্ছে অ্যাডাল্টিরেট। অ্যাডাল্টিরেট মানে কি? আসলে অ্যাডাল্টিরেট মানে হচ্ছে নট পিওর, নট জেনুইন, হ্যাঁ, অর্থাৎ ভেজালকে আমরা বলতেছি অ্যাডাল্টিরেট, অথবা এটার সিনোনিম আমরা বলতে পারি কন্টামিনেট। তাহলে অ্যাডাল, ADUL, অ্যাডাল, TET, রেট, RATE, রেট। So ultimately the answer is number A. So আমরা দুইটা কোশ্চেন পেয়ে গেলাম। The first question answer হবে A, I have found it, and second question হচ্ছে adulterate. And the third question is who wrote the fantasy novel Harry Potter? So Harry Potter হচ্ছে একটা খুবই জনপ্রিয় বই, এটা লিখেছেন জেকে রোলিং। আসলে জেকে রোলিং হচ্ছে তার সংক্ষিপ্ত নেম বা পেন নেম, আসলে তার মূল নাম হচ্ছে জোয়ান রোলিং। তো জেকে রোলিং তিনি একজন ব্রিটিশ অথর, একজন ফিলান্থ্রোপিস্ট। তার 7টা বই আছে, 7 বুকস পাবলিশড বিটুইন 1997 to 2007। 1997 থেকে 2007 সাল পর্যন্ত তিনি 7টা বই প্রকাশ করেছিলেন শিশুদের উপর। শিশুতোষ ধারাবাহিক যে বই সেটা হ্যারি পটার। তো এটা সারা পৃথিবীতেই ব্যাপক আলোচিত একটি বই। আর জন কিটস হচ্ছেন একজন রোমান্টিক কবি। জর্জ অরওয়েল তার একটা বিখ্যাত শর্ট স্টোরি হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট। চার্লস ডিকেন্স তার বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। সো দ্য আলটিমেট আনসার ইজ নাম্বার সি, জেকে রোলিং। And number 4, I saw a man dash on the road. তাহলে I saw a man to stand, I saw a man stand, I saw a man stood, I saw a man standing on the road. কোনটা কারেক্ট হবে? আসলে এটা হবে স্ট্যান্ডিং। I saw a man standing on the road। অর্থাৎ ভার্ব অফ পারসেপশন যদি থাকে, ভার্ব অফ পারসেপশন কোনগুলা? যেমন আমরা পারসেপ্ট করতে পারি, অনুধাবন করতে পারি, সেই সকল ভার্বকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। যেমন আমি যদি বলি সি মানে দেখা, তারপর লাইক মানে পছন্দ করা, হিয়ার মানে শোনা, ওয়াচ মানে দেখা, নোটিস মানে দেখা, এগুলোর পরে সাধারণত ভার্বের আইএনজি ফর্ম বসে। তাহলে স যেহেতু ভার্ব অফ পারসেপশন, স, লাইক, ওয়াচ, হিয়ার এগুলো ভার্ব অফ পারসেপশন, এগুলোর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। তাহলে আলটিমেটলি দ্য আনসার ইজ স্ট্যান্ডিং, নাম্বার ডি। ওকে, নাম্বার 5, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লজ। এটা হচ্ছে একটা প্রভার্ব। এই প্রভাব দ্বারা কি বোঝানো হচ্ছে? এটার বাংলা অর্থ হচ্ছে আয় বুঝে ব্যয় করো। তাহলে আয় বুঝে ব্যয় করো হচ্ছে ইউ শুড স্পেন্ড, তোমার
স্পেন্ড করতে হবে। স্পেন্ড মানে কি? ব্যয় করতে হবে উইদিন ইউর মিনস, তোমার সাধ্যের মধ্যেই ব্যয় করতে হবে, আয় বুঝে ব্যয় করো। এটার অর্থ এখানে কোটের কোনো অর্থ আসবে না। স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ, যত খুশি তত ব্যয় করো তা না। দ্য কোট শুড বি মেড বাই দ্য হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, ভালো কোয়ালিটির ভালো কাপড়ের ম্যাটেরিয়াল দিয়ে কোট তৈরি করার কথাও এখানে বলা হয়নি। ইউ শুড মেক ইউর ওন ক্লথ, নিজের কাপড় নিজেই বানাও, এটা তো সম্ভবই না। তাহলে আমাদের আনসার হবে সি, ইউ শুড স্পেন্ড উইথ ইউর মিনস, তুমি তোমার সাধ্যের মধ্যে ব্যয় করো। সো 5 কোশ্চেন হ্যাজ অলরেডি বিন ডান, নাও লেট আস টার্ন অন টু নাম্বার 6। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স। একটা সেন্টেন্স এখানে দেয়া আছে, সেই সেন্টেন্সের টেন্স কোনটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে বলা হচ্ছে শি স্পিক্স ওয়েল, তাহলে স্পিক্স হচ্ছে কোন টেন্স? বোঝাই যাচ্ছে ভার্বের সাথে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তার সঙ্গে ভার্বের সাথে এস যোগ হয়েছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এটা আমরা সবাই জানি। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলতে পারি। তাহলে আনসার শুড বি বি, সিম্পল প্রেজেন্ট। Okay, then number 7. Which one of the following is a synonym of the word skill? Skill মানে হচ্ছে খুব দক্ষ বা দক্ষতা। তাহলে ইনকম্পিটেন্স মানে অদক্ষতা, কম্পিটেন্স মানে যোগ্যতা, ইনকম্পিটেন্স মানে অযোগ্যতা, ইনেপ্টনেস অদক্ষতা, ক্লামজিনেস অযোগ্য, কদাকার এলোমেলো করে ফেলে যে কাজ সেটাকে ক্লামজিনেস বলা হয়। আর ক্রাফটসম্যানশিপ মানে সুদক্ষ, খুবই ভালো মতো যে কাজ করে, এক স্পেসিফিক কাজ করে। তাহলে স্কিল আর ক্রাফটসম্যানশিপ এই দুইটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই ক্রাফটসম্যানশিপ ইট শুড বি দ্য রাইট আনসার। ওকে, নাম্বার 8, শি ইজ নট এ টিনেজার অ্যানিমোর, সে এখন আর টিনেজার নাই। টিনেজার কাদেরকে বলা হয়? যাদের বয়স 13 থেকে 19-এর মধ্যে। তাহলে শি ইজ নট এ টিনেজার অ্যানিমোর, শি লুকস কোয়াইট ড্যাশ নাও, তাকে এখন আর টিনেজার মতো মনে হয় না, তাকে এখন একজন গ্রোন আপ ম্যান হিসাবে পরিচিত মানে দেখায়। গ্রোন আপ ম্যান মানে কি? একজন পূর্ণবয়স্ক মানুষের মতো দেখে, ম্যানের মতো মনে হয়। তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে? তাহলে আনসার হবে যে ম্যাচিউরড বোঝাচ্ছে কোনটা? ম্যাচিউরড বোঝাচ্ছে গ্রোন আপ। গ্রোন আপ মানে হচ্ছে ম্যাচিউরড। আউটগ্রোন মানে কি? আউটগ্রোন মানে হচ্ছে অত্যাধিক বৃদ্ধিপ্রাপ্ত, আর ওভারগ্রোন মানেও তাই। গ্রোন থ্রু কোন শব্দ, তাহলে আলটিমেটলি আনসার হবে গ্রোন আপ। গ্রোন আপ মানে পূর্ণবয়স্ক। আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আমি দেখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আমি তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি। ড্যাশ এ চাইনিজ বুক, একটা চাইনিজ বুকের জন্যে, ফর। চাইনিজ বুকের উপর অ্যাডভার্টাইজমেন্ট না, চাইনিজ বুকের সম্বন্ধেও না, চাইনিজ বুকের জন্য, চাইনিজ বুকের না, চাইনিজ বুকের জন্য হবে ফর এ চাইনিজ বুক। চাইনিজ বুক কেনার জন্যে, চাইনিজ বুক কেনার জন্য আমি তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি। তার মানে এখানে আমি চাইনিজ বুক কিনবো, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, সো নাম্বার 10, ইন এলিজাবেথিয়ান পোয়েট্রি। এলিজাবেথিয়ান পোয়েট্রি আর এলিজাবেথিয়ান পোয়েট, এলিজাবেথিয়ান পোয়েট কারা? এর মধ্যে শেক্সপিয়ার আছে। তা শেক্সপিয়ারকে বলা হয় গ্রেট এলিজাবেথিয়ান পোয়েট। তাহলে সেই হোয়াট ইজ এ টার্ম ফর 14 লাইন পোয়েম, এই 14 লাইনের কবিতা। এটা তো আমরা সবাই জানি যে 14 লাইনের কবিতা মানেই হচ্ছে সনেট। তাহলে প্রথমটা আসছিল ব্যালাড। ব্যালাড মানে কি? ব্যালাড মানে গীতি কবিতা, লং ন্যারেটিভ পোয়েমকে বলা হয় ব্যালাড। তাহলে 14 লাইন তো লংও না, ন্যারেটিভও না। ন্যারেটিভ মানে বর্ণনামূলক। তাহলে বর্ণনামূলক কবিতাগুলোকে আসলে বলা হয় ব্যালাড। দ্যাট মিনস সামওয়ান ইজ সেইং অর টেলিং দি স্টোরি, এরকম মনে হবে। তো 14 লাইনের কবিতাগুলোকে আসলে বলা হয় সনেট। তাহলে আনসার হবে সনেট। আর ওড কি? ওড হচ্ছে একটা লিরিক পোয়েম যেখানে একটা অ্যাড্রেসিং থাকে টু সামওয়ান অর সামথিং। শুরুতেই কারোর সঙ্গে পরিচয় করে দেওয়া হয়, এবং ওডের 3টা পার্ট থাকে। প্রথমে পরিচয় করে দেওয়া হয় কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে, আর মাঝের অংশে সেখানে একটা সেন্স অফ গ্রিফ থাকে, একটা দুঃখ থাকে। আর সে লাস্টের অংশে এন্ডিং পার্টে সেখানে গিয়ে কনসোলেশন থাকে। কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা। তাহলে 3টা পার্ট থাকে ওডে। আর এই ভ্যালেনিলি
এই ভেলানিলি হচ্ছে এক ধরনের প্যাস্টোরাল কবিতা, প্যাস্টোরাল লিরিক পোয়েম। তাহলে প্যাস্টোরাল কবিতা মানে কি, গ্রামীণ আবহের যে কবিতা সেইগুলোকে আসলে বলা হয় ভিলানিলি। তাহলে আমাদের সঠিক আনসার হবে সনেট। ওকে, 11, সাপ্লাই সুইটেবল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই একটা ব্ল্যাঙ্ক অংশ আছে, এখানে কোন ওয়ার্ডটা বসাইতে হবে। তো হি ইজ স্ট্রং ইনাফ, হি ইজ স্ট্রং ইনাফ হবে আনসার। হি ইজ স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য বার্ডেন। সে যথেষ্ট, ইনাফ টু মানে যথেষ্ট, তাহলে এনাফের সঙ্গে টু বসে, তাহলে হি ইজ স্ট্রং এনাফ টু, সে যথেষ্ট শক্তিশালী টু ক্যারি দ্য বার্ডেন, বোঝাটা, বার্ডেন মানে বোঝা, বোঝাটা বহন করার জন্য সে যথেষ্ট শক্তিশালী। এখানে এনাফ টু মানে এই টু হচ্ছে এনাফের সঙ্গে বসে, এনাফ টু মানে হচ্ছে যথেষ্ট। 12 নম্বর, টু কিপ ওয়ান্স কুল, একজনকে ঠান্ডা রাখা, এটা একটা ইডিয়ম। তাহলে একজনকে ঠান্ডা রাখা মানে কি বোঝায়? টু ওয়াচ কেয়ারফুলি, তাকে কি সঠিকভাবে দেখা বোঝায়? না। একজনকে ঠান্ডা রাখা বলতে টু স্টাডি টুগেদার, একসঙ্গে পড়াশোনা করা বোঝায়? না। টু স্টে অ্যাওয়ে ফ্রম, স্টে অ্যাওয়ে মানে দূরে থাকা, একজন একজন থেকে দূরে থাকা বোঝায়? না। তাহলে আনসার ডি, সেটা কি? টু রিমেইন কাম, কাম মানে শান্ত, চুপচাপ, নিরিবিলি। তাহলে শান্ত, চুপচাপ, নিরিবিলি, এটা হবে আনসার। সো দ্য রাইট আনসার ইজ ডি। নাম্বার 13, এখন 13-এ হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, তুমি কি কখনো ঢাকা গিয়েছো, এটার ইংরেজি হবে হ্যাভ ইউ এভার। তাহলে হ্যাভ যেহেতু আছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল দেখুন বিং, এটা আইএনজি, এটা হবে না। এটা আছে V2 ওয়েন্ট, এটা হবে না, যেহেতু পাস্ট পার্টিসিপল বসবে। তো পাস্ট পার্টিসিপল আছে এখানে দুইটা, একটা হচ্ছে বিন আর একটা হচ্ছে গন। তো কথা হচ্ছে এটা তো বহুল প্রচলিত, আমরা জানি হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা হয়, বিন বসে, কিন্তু গন কেন বসে না সেটা আসলে আমি একটু এক্সপ্লেন করব যে কেন বসে না। আচ্ছা, বিন টু মানে বিন টু কখন বসে? বিন টু ইজ ইউজড হোয়েন আস্কিং ইফ সামওয়ান হ্যাজ ভিজিটেড এ প্লেস এট এনি টাইম ইন দেয়ার লাইফ। অর্থাৎ বিন টু বসে কখন? যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কোনো একটা জায়গায় ভিজিট করেছো কিনা তোমার জীবনে কোনো একদিন। তাহলে এখানে তো তাই বোঝানো হচ্ছে যে তুমি তোমার জীবনে কোনো একদিন কি ঢাকা ভিজিট করেছো। আর গন কখন বোঝানো হয়? গন হচ্ছে, গন ইজ ইউজড হোয়েন সামওয়ান হ্যাজ গন, যে একজন ইতিমধ্যে সেখানে গিয়েছে, অ্যান্ড ইজ স্টিল দেয়ার, অথবা এখনো সেখানে আছে, অর ইন দ্য ওয়ে, অথবা রাস্তায় আছে। তাহলে এখানে কি সে সেখানে ঢাকাকে আছে, রাস্তায় আছে, নাকি আসতেছে, এরকম বোঝাচ্ছে। অবভিয়াসলি বোঝাচ্ছে জীবনে কোনোদিন তুমি ঢাকায় গিয়েছিল কি না, এই জন্য বিন বসবে। সো দ্য রাইট আনসার ইজ বিন। নাম্বার 14, হু রোড দ্য পোয়েম দ্য গিফট অফ দ্য মেইজাই, এটার উচ্চারণ হবে মেইজাই। মেইজাই আসলে কারা? মেইজাই হচ্ছে ওয়াইস পার্সনদেরকে মেইজাই বলা হয়। অর্থাৎ যীশু খ্রিস্টের বার্থডে উপলক্ষে, জন্মদিন যখন হয়েছিল, তখন এই ইস্ট দেশের এই তিনজন রাজা সেই যীশু খ্রিস্টকে তার কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যীশু খ্রিস্টকে গিফট দিতে গিয়েছিল। সেইখান থেকেই এই সান্টা ক্লজ বা গিফটের প্রচলন হয়েছে 25 ডিসেম্বর। তো এটাকে আসলে একটা শর্ট স্টোরি, এই বহুল প্রচলিত শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য মেইজাই, এটা লিখেছেন ও হেনরি। তো ও হেনরি আসলে তার পুরো নাম কিন্তু ও হেনরি না, ও হেনরি হচ্ছে তার পেন নেম। পেন নেম মানে ছদ্মনাম, আসলে তার রিয়েল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। তাহলে সে যে একজন আমেরিকান একজন শর্ট স্টোরি রাইটার। তাহলে এটার আনসার হবে দ্য গিফট অফ দ্য মেজাই। এটা আসলে পোয়েম না, এটা হবে একটা শর্ট স্টোরি। সরি, এখানে ভুলে পোয়েম চলে আসছে। তো এই গিফট অফ দ্য মেজাই, এই শর্ট স্টোরিটা আসলে লিখেছে ও হেনরি। জন মিল্টন হচ্ছেন একজন কবি, তার প্যারাডাইস লস্ট একটা বিখ্যাত কবিতা আছে। তারপরে উইলিয়াম শেক্সপিয়ারও একই সঙ্গে নাট্যকার, একজন ড্রামাটিস্ট, এবং একই সঙ্গে একজন পোয়েট। সো দ্য আলটিমেটলি আনসার ইজ ও হেনরি। নাম্বার 15, উই স্টাডি উইথ অ্যান আই টু ড্যাশ আওয়ার ক্যারিয়ার। তাহলে আমরা পড়াশোনা করি উইথ অ্যান আই টু। তো কোশ্চেন আছে উইথ অ্যান আই টু মানে কি? উইথ অ্যান আই টু হচ্ছে একটা ইডিয়ম, এটার অর্থ হচ্ছে ইন্টেনশন অর ইন অর্ডার টু, ইচ্ছা, ইন্টেনশন অথবা জন্যে বোঝায়, ইন অর্ডার টু বোঝায়। তাহলে আমরা পড়ালেখা করি কিসের ইচ্ছায়?
বা কিসের জন্যে? আমার ক্যারিয়ার গড়ার জন্য। তো গড়ার ক্ষেত্রে কি হবে? উই স্টাডি উইথ এ ভিউ টু, যা উইথ এ ভিউ টু, উইথ এ লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, এগুলোর পরে সবসময় আইএনজি ফর্ম বসে। এই জন্য এটার আনসার হবে বিল্ডিং। তাহলে উই স্টাডি উইথ অ্যান আই টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার। আমরা পড়ালেখা করি আমাদের ক্যারিয়ারকে গঠন করার জন্যে। নেক্সট, দ্য বাসেস আর নেভার অন টাইম। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনে আমরা জানি যদি এই পার্টে নেগেটিভ অংশ থাকে নেভার, তারপর যদি থাকে সিলডম, তারপরে যদি থাকে রেয়ারলি, হার্ডলি, তারপর বেয়ারলি, এগুলো যদি থাকলে নেগেটিভ ওয়ার্ড। এই পাশে নেগেটিভ ওয়ার্ড থাকলে এই পাশে কখনোই নেগেটিভ হয় না। তাহলে এই আরেন্ট এবং ইজেন্ট এই দুটো বাদ, এই দুটো কিন্তু হবে না, কারণ এই দুটোতে নেগেটিভ দেয়া আছে। তাহলে পজিটিভ আছে আর দে, ওয়ার দে। এখানে যেহেতু আর আছে তাহলে হবে আর দে। এটা পাস্ট হবে না, প্রেজেন্টই হবে। তাহলে দ্য রাইট ট্যাগ কোশ্চেন ইজ আর দে। নাম্বার 17, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স? ইম্পর্টেন্সের সঙ্গে একটা প্রিপোজিশন বসে, আর এখানে প্রিপোজিশন বসাইলেই অর্থটা ক্লিয়ার হয়ে যাবে। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার? তুমি কি ক্লিন ওয়াটারের ইম্পর্টেন্স সম্পর্কে জানো? তুমি কি ক্লিন ওয়াটারের গুরুত্ব সম্পর্কে জানো? নাম্বার 18, ইটস রেইনিং আউটসাইড। বাইরে বৃষ্টি হচ্ছে। ইটস বলতে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ নিড, আমরা জানি নিডের সঙ্গে টু বসে, আর নিড হচ্ছে একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে হবে ইউ নিড, নিডের সঙ্গে টু আছে একটাতেই, সেটা হলো টু ব্রিং। তাহলে ইউ নিড টু ব্রিং অ্যান আমব্রেলা। আর নিড টু, নিডস টু, এগুলোর অর্থ হচ্ছে দরকার আছে। তাহলে ইউ নিড টু ব্রিং অ্যান আমব্রেলা, তোমার একটা আমব্রেলা সাথে নেওয়ার দরকার আছে, কারণ বাইরে কি হচ্ছে? রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। নাম্বার 19, হি টার্নড ড্যাশ মাই প্রপোজাল। আসলে টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, এটা একটা গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব। এই জন্যে এটা মুখস্থ থাকতে হবে। এটা যদি মুখস্থ না জানেন তাহলে হবে না। টার্ন আপ মানে বাড়ানো, টার্ন ইন্টু মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া, তাহলে হবে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। তাহলে টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। হি টার্ন ডাউন মাই প্রপোজাল, সে আমার প্রপোজাল, আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, পাস্ট ইনডিফিনিট টেন্স। টার্ন আপ মানে বাড়ানো, টার্ন ইন্টু মানে এক জায়গায় এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তর করা। আর 20 নম্বর এই কোশ্চেনটার এইটা ভুল আছে, এটা হবে এক্সেমটেড। এটা আসলে হওয়া দরকার ছিল এরকম, আমি লিখে দিচ্ছি এক্সেমটেড। এক্সেমটেড মানে কি? এক্সেমটেড ফ্রম মানে প্রত্যাহার করা, অব্যাহতি দেওয়া। এক্সাম্পলড হবে না, এটা আসলে এক্সেমটে হবে। দে ওয়ার এক্সেমটেড, এক্সেমটেডের সঙ্গে ফ্রম বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি। এক্সেমটেড ফ্রম মানে হচ্ছে অব্যাহতি পাওয়া। তাহলে দে ওয়ার এক্সেমটেড ফ্রম দ্য পেনাল্টি, পেনাল্টি মানে জরিমানা। তাহলে তারা জরিমানা থেকে অব্যাহতি পেল। হ্যাঁ, এক্সাম্পলড হবে না, এক্সামটেড হবে। So, my dear students, I think you have understood it clearly, and if you have any